হি ইজ ম্যারি মি নাও। তোর কি মনে হয় না আরিন, এবার তুই বাড়াবাড়ি করেছিস? না না, তুই বেশি বুঝিস রুদ্র। জুনাইদের এই বিয়েটা মানে না। আর এক বাচ্চার মায়ের উপর কার দরদ আসবে? যা করেছি বেশ করেছি। রাগে পাদর এতটাই বেশি যে আরিন সর্বাঙ্গে যেন ভূমিকম্পের ন্যায় কাঁপন সৃষ্টি হয়েছে। স্থির থাকা সত্ত্বেও তার হাত পা কাঁপছে রাগবশত কারণে। রুদ্র আরণ্যের কবজি টেনে ধরে তাকে নিজের সম্মুখে ফেরায়। চোখ মুখ তার অসম্ভব রক্তিম হয়ে আছে। তীক্ষ্ণ কটমট স্বরে সে জানতে চায়, তাই বলে তুই ওকে ড্রাগস দেওয়ার চিন্তা করবি? আরেন একই স্বরে জবাব দেয়, আমি কেবল জুনাইদকে পেতে চাই। অবাক হয় না রুদ্র। পরিবর্তনের আগে ফেটে পড়ার দৃষ্টি চেয়ে দাঁত পিষে শুধায়, তা বলে নিজের শরীরটা বিলিয়ে দিতেও দুবার ভাববি না? এতটাই ক্যারেক্টারলেস তুই? কথাটা বলতে দেরি, অথচ রুদ্রর গালে থাপ্পড় লাগাতে দেরি হলো না। আরেনের তুর তুলে হাতের 5 আঙুল রুদ্রর বাম কপালে সজোরে আঘাত হানে। রুদ্র বাঁ দিকে ঝুঁকে পড়ে হতবাক সে। আরিনের পা চাইতেও আরিনের গম্ভীর স্বর তার কানে ভেসে আসে, যে তর্জনী উঁচিয়ে তাকে শাসিয়ে যাচ্ছে। তোকে আমার ব্যাপারে কথা বলার অধিকার কে দিয়েছে? বন্ধু বন্ধুর মতো থাকবি শালা। 2-4 দিন একটু পাত্তা কি দিলাম, এখন লাইফ নিয়ে কথা বলতে এসেছে। ফার্দার আমার ব্যাপারে নাক গলাবি তো তোর সাথে আমার সব শেষ। তুই কে হস রে আমার এসব বলার? আরিন ক্যাফেটেরিয়ার হাতে বেরিয়ে যায়, অথচ রুদ্র সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়। সে বিশ্বাস করতে উঠতে পারে না, এই সে আরিন যার সাথে সে ছোটবেলা থেকেই হাতে বড় হয়েছে। রুদ্র আরিনে যাওয়ার প্রাণে তাকিয়ে রয়। যতক্ষণ না আরিন বিলীন হয় ততক্ষণ আবদি চেয়ে রয়। দীর্ঘশ্বাস ফেলে রুদ্র বিড় করে বলে, পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি কেন এমন একজন প্রেমে পড়লাম যে অন্যত্বে মত্ত? এর খেসারত কি আমায় নিজের জীবন দিতে মেটাতে হবে? জুনাইদ সম্মুখে এই মুহূর্তে ফারিস দাঁড়িয়ে। চারপাশে আবহাওয়ার অবস্থা তখন যা তা। বেশ জোরাল আওয়ারে ডেকে উঠেছে আকাশ। টুকটাক বজ্রপাতে দেখাও মিলেছে। হাওয়াও কম নয় বই কি। আকাশ কালো করে এসেছে। কালবৈশাখী ঝড় তেড়ে আসার পূর্ব সংকেত। যা দারুণ! এই মুহূর্তে প্রতিটি মানুষ নিজেদের স্থান পরিবর্তন করে নিরাপদ আশ্রয়স্থলে প্রাণে এগিয়ে যাচ্ছে। এরই মাঝে দুজন পুরুষ একে অপরের সম্মুখে, যারা কেউ কাউকে চেনে না, জানে না, কখনো একে অপরের স্বাক্ষরও হয়নি। ফারিস কোনো কাজের উদ্দেশ্য এই হাইওয়ে হয়ে যাচ্ছিল। মাঝপথে আমিরার আদল খেতে পেয়ে সে নিজের কার থামায়। নিশ্চিত হতে এগিয়ে আসে আমিরার প্রাণে। সত্যিকার অর্থে আমিরা কিনা তা পরখ করে নেয়। হ্যাঁ, সত্যি সেই আমিরা। ফারিসের পিতৃ সুবল সত্তা জেগে ওঠে হুট করেই। সে ডাক দেয় পেছন থেকে আমিরাকে। আমিরা! আমিরা অতি চেনা পরিচিত ডাক শুনে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে। জুনাইদের কোল থেকেও সে লাফিয়ে উঠে খুশিতে। ফারিসকে প্রাণে তাকিয়ে চায়। জুনাইদে ভ্রু কুঁচকায়। আমিরা হঠাৎ লাফিয়ে ওঠার কারণ সে ধরতে পারে না। তার কিছু বুঝে ওঠার আগেই আমিরা ওষ্ঠ ফুলে বেরিয়ে আসে স্পষ্ট একটি শব্দ, আব্বু। এরপর অনবরত সে ঝাঁপতে থাকে সে একই শব্দ, আব্বু আব্বু যান। জুনাইদে বিস্মিত হয়, ঘাড় ঘুরিয়ে চায় সম্মুখে উপস্থিত ফারিসের প্রাণে। ফারিস, যে বর্তমানে নিজের কোট হাতে দাঁড়িয়ে, পরনে ফর্মাল পোশাক, ওয়েস্ট কোটের পূর্ণাঙ্গ পুরুষের রূপ ধারণ করে আছে। তার চোখে মুখে স্পষ্ট খুশির ঝিলিক ফুটে ওঠে রাতের আধারে জ্বালতে থাকা হাজারো নক্ষত্র মণ্ডলীয় ন্যায়। কতদিন পর নিজের মেয়েটাকে দেখতে পেল সে। দু চোখ জল জল করেছে তার। সে এগিয়ে যায়। আমিরাকে সামান্য ছোট্ট তাগিদ হাত বাড়ায়। জুনাইদ সাথে সাথেই সরে যায়। বিন্দুমাত্র সময়ও সে নেয় না। আমিরা তখন ডান হাতে বাড়িয়ে ফারিসের আশায় চেয়ে। তার খুশি যেন কমছেই না। জুনাইদের কুঞ্চিত কপালে হেলমেটের ভেতরে হতেই শুধায়, কে আপনি? ফারিস জুনাইদের প্রাণে তাকায়। কাঠখোট্টা এক পুরুষ, বয়সে ফারিসের থেকেও বড় হতে পারে। অসাধারণ বলিষ্ঠ দেহের প্রতিটি খাজ স্পষ্ট। দেহতে কোনো ধনী পরিবারের পুরুষ মনে হলো। ফারিস চট করে ভেতরে ফেলল বহু কিছু জুনাইদের ব্যাপারে। সে গম্ভীর মুখে হয়ে খানিক চেয়ে থেকে জবাব দেয়, আমি আমিরার আব্বু। আমিরার হাজবেন্ড? আপনি কে? আয়রার হাজবেন্ড? আপনি কে? আয়রার কাজিন। আগে তো কখনো দেখিনি। জুনাইদের আশঙ্কা সঠিক হলো। সাথে ফারিসের এহেন জবাব যেন ঘিতে আগুন ঢালায় ন্যায় কাজ করলো।
তার সব অঙ্গে জ্বর ধরলো, মস্তিষ্কে টগবগে উঠলো অজানা কারণে। ফর্সা মুখশ্রী রক্তিম আভায় ছোঁয়া গেল, নীল শাহের ন্যায় চোখ দুটোতে ফুটে উঠলো আক্রোশে। কাজিন। আজ অবধি কখনো জুনাইদ তার বিবাহিত স্ত্রীর নাম জানতে পারেনি, অথচ সে তার স্ত্রীর নাম জানতে পেরেছে, তাও এমন এক ব্যক্তির মুখ হতে, যাকে কিনা জুনাইদে কখনো আশা করেনি। তার উপর জুনাইদ কিনা সেই মেয়ের কাজিন হয়, এটা কি কোনো কৌতূহল ছিল? সে আয়রান নামক লাভ জটিল নিয়ম করে একবার উচ্চারণ করলো ধীরে ধীরে সময় নিয়ে, ভেঙে ভেঙে। আয়রা। জুনাইদের এক পলক তাকালো ফারিসের প্রাণে। তার সাথে কথা বলার কোনো রুচি সে নিজেও মাঝে দেখলো না। সম্পূর্ণ এড়িয়ে গিয়ে আমিরাকে নিজে চলে যেতে চাইলো। আমিরা তার পথ রোধ করলো। বাচ্চা বাচ্চা মিহি কণ্ঠে বলে উঠলো, আঙ্কেল, আব্বু। আব্বু জানের কাছে যাবো তো। ফারিস নিজেও ডাকলো স্বর উঁচিয়ে, এই যে মিস্টার, আপনার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন? জুনাইদ থমকালো, পিছনে ফিরে তাকালো। ফারিস এগিয়ে আসে দ্রুত পায়ে। আমিরার প্রাণে হাত বাড়িয়ে তাকে নিজের কাছে নিতে চাইলে হাত বাড়ায় পুনরায়। বলে, আমিরাকে দিন, একটু ছুঁয়ে দেখি মেয়েটাকে। ফারিসের চোখে স্পষ্ট আকুলতা, তবে এই দৃষ্টি জুনাইদের মন এক মুহূর্তের জন্য গোলাতে পারল না। তার কঠোর হৃদয়ে এক ফোঁটাও শীতল আভা পাওয়া গেল না। সে স্থির চোখে চেয়ে প্রশ্ন করলো গম্ভীর স্বরে, কে আপনি? ফারিস বিরক্ত হয়, বিরক্ত সুর কেটে পাল্টা জবাবে ভ্রু কুঁচকে বলে, আরে ভাই, বললামই তো আমি আমিরার আব্বু আর আয়রার হাজবেন্ড। বাকিটুকু সম্পূর্ণ করার পূর্বে জুনাইদের পক্ষ হতে তার হুঁশিয়ারি কণ্ঠ ভেসে আসে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ম্যাম। আমার ওয়াইফের নাম আমি অন্য কাউকে পুরুষের মুখ হতে শুনতে একদম ইচ্ছুক না। আবার হয় ফারিস। ওয়াইফ? কে কার ওয়াইফ? সে হতভম্বিত হয়ে পড়ে রইল, অতিরিক্ত বিস্ময়তা নিয়ে বোধহয় শোধালো, ওয়াইফ? জুনাইদের তিক্ত বিরক্ত হলো, বিরক্ত নিয়েই বাড়ি মেরে প্রতি উত্তর করলো, হ্যাঁ ওয়াইফ। না, মিথ্যে বলেছেন আপনি। কিভাবে সম্ভব এটা? আমাদের ডিভোর্সের 1 সপ্তাহ পেরোয়নি, আমি কিভাবে জানলাম? না। জুনাইদে প্রচন্ড হতাশ হয় ফারিসের এমন বোকা বোকা কথায়। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার ভেতর হতে। আয়রান নামক রমণীটির এমন একটা লোকের সাথে কিভাবে সংসার করত? অবশ্য তার মা আয়রার সম্পর্কে এসব বলতে চেয়েছিল। জুনাইদ আগ্রহ দেখায়নি বিধায় সে কিছু জানে না। তবে একবার রুহানি সৈয়দ বলেছিল মেয়েটার স্বামী তাকে টিস করেছিল। এর কারণে তিনি চান জুনাইদ যেন এই মেয়েটাকে বিয়ে করেন। সেই ঘটনা প্রবাহের মনে করেই সে এবার মুখ খোলে। ব্রাহ্মণটা সামান্য উঁচিয়ে জবাব দেয়, তো কি করবেন? তোর মতো বাস স্ট্যান্ডের জন্য বসে থাকবে? ফারিসের মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। সাহস কিভাবে হয় আমার সাথে তুই তোকারি করার? জুনাইদ আমিরার প্রাণে চেয়ে দেখে একবার। মেয়েটা বাবার কাছে যাওয়ার জন্য হাঁসফাঁস করছে। জুনাইদ চোখ ঘুরিয়ে ফারিসের ওপর রাখে। সাহস? সাহসের এখন কি দেখলি কি? যায় না জুনাইদের শাহরিয়ার নামা তো শুনেছিসই। ফারদার আমার বউ আর মেয়ের দিকে চোখ দিলে গলা কেটে পর্দায় ভাসাবো। ফারিস আরেক দফা চমকালো। জুনাইদ শাহরিয়া? হ্যাঁ, বেশ কয়েকবার সে নাম শুনেছে। খবরের কাগজে তো প্রায় এই নাম থাকেই। কখনো কারো সাথে মারামারি তো কখনো এদিকে ওদিকে দাপট দেখিয়ে ঘুরে বেড়ায়। এসব তার সম্পর্কে আর নতুন কি? নতুন মেয়েদের সাথে তো তাকে অহরহ দেখা যায়। এমন একজন কি করে আয়রাকে বিয়ে করতে পারে? পারেই না, অসম্ভব। আয়রাও কখনো এমন পুরুষকে বিয়ে করতে পারে না। ফারিস সে চমকে সহিত বলে ওঠে, অসম্ভব। একজন বখাটে বেপরোয়া আর উন্মদন পুরুষের সাথে কখনো আয়রা বিয়ে করতে পারে না। জুনাইদের বুঝে আসে না এমন বলদ কোথায় পাওয়া যায়। যেখানে এই পুরুষ নিজে তার স্ত্রীকে ঠকিয়েছে, সেখানে কি করে সে আশা আছে যে তার স্ত্রী এখনো তার আশায় বসে থাকবে? তার মেজাজ সপ্তম উঠে যায়। কেন জানে সে মেনে নিতে পারে না ব্যাপারটা। এটার কারণ সে নিজেও জানে না। মস্তিষ্ক যেন আপনা আপনি চলেছে। বরফের ন্যায় শীতল স্বরে সে তাকে সাবধান করলো, আই ডেয়ার ইউ টু স্পিক হার নেম টুইস। ফারিস তেতে ওঠে, সামান্যটা কি আপনার? দিন আমাকে মেয়েটাকে। ও যদি আপনার সাথে বিয়ে হয়েও থাকে তাহলেও আমিরা কিন্তু আমার বায়োলজিক্যাল মেয়ে। ওর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। জুনাইদ তপ্ত স্বরে তার জবাব করে, অধিকার মাই ফুট, ফাক অফ। আদারওয়াইজ এর জায়গা থেকে তুই আর নড়ার চান্সও পাবি না। ফারিস অপলক চেয়ে থাকে তার প্রাণে। জুনাইদ আবার এই মুহূর্তে সেখানেই দাঁড়ায় না,
বড় বড় পদক্ষেপে সে বাইকের কাছে যায়। ফারিস এবার তাকে পিছু ডাকার সাহস পায় না। বাংলাদেশের শাহরিয়া পরিবার বিজনেসের টপ 3 সারির মাঝে। সে চেয়ে রয় মেয়ের প্রাণে। তার অনুশোচনা যাতে আরম্ভ করে তার মেয়েটাকে, নিজের সন্তানকে ছুতে না পারার আফসোসে। সাথে বক্ষপিঞ্জরে কেমন ধরফরানি অনুভব করে। আয়রা কি সত্যি বিয়ে হয়ে গেল? অপরদিকে আমিরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আদো আদো বুলি বলছে, আমি আব্বু কাছে যাব। জুনাইদ ইতিমধ্যে অসম্ভব রেগে আছে। আমিরার কান্না তার রাগের পদক বেড়ে বই কমে না। সে নিজেকে যথাসৎ ধদস্থ করে, শান্ত রাখার চেষ্টা করে জবাব দেয়, আঙ্কেল আছি না। আব্বুকে কোনো প্রয়োজন প্রিন্সেস, তোমার বাবা তোমাকে যা যা দিতে পারে আমি তার দ্বিগুণ দিতে পারবো। আমিরা তবু ক্ষান্ত হয় না। সে ক্রন্দনরত অবস্থাতেই বাবার কাছে যাওয়ার জন্য জেদ ধরেই থাকে। ফারিস অসহায় হয়ে চেয়ে থাকে মেয়ের ক্রন্দনন্দ ছোট আদলের প্রাণে। চোখ দুটোতে তার হাহা এবং অসহায়ত্ব। জুনাইদ নির্দয়তায় তাকে নিয়ে বাইকে উঠে পড়ে। একবারও আমিরাকে তার জন্মদাত্রা সম্পর্কে আসার সুযোগটুকুও দিল না। না তো আমিরার কান্নারা তো সে গলে গেল। সে কেবল ট্রেন চেপে যথাসম্ভব দ্রুত শাহরিয়া কুঞ্জরে পৌঁছালো। আমিরা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, আর জুনাইদের মস্তিষ্কে ছিল আগ্নেয়গিরির লাভা ন্যায় উত্তাপ্ত, যেখানে এই মুহূর্তে যেন কারো ধ্বংস অনিবার্য। জুনাইদের বাইক থামিয়ে বড্ড আদুরে ভাবে আমিরাকে কোলে তুলে নিল। আমিরা চোখ চকচক করে, দু চোখ সম্পূর্ণ লাল করে ফেলেছে। জুনাইদ হেলমেট না খুলে কেবল উপরে গ্লাসটা তুলেই এগিয়ে গেল সামনের দিকে। তার কপাল খানেক যে ভাঁজ পড়েছে 2-3টে। সে যে ভীষণ বিরক্ত তা তাকে দেখা মাত্রই যে কেউ ধারণা করতে নিতে পারে। তার মন পটের কেবল কিছু মুহূর্ত পূর্বে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিচরণ ঘটে। জুনাইদ ড্রয়িং রুমে যেতেই সেখানে আয়রা এবং রুহানি সৈয়দের সোফায় বসে থাকতে দেখতে পেল। আয়রা সোফায় মাথা নিচু করে কপালে হাত ঠেলে বসে আছে, আর রুহানি সৈয়দ সামনে তার মাথার হাত বুলিয়ে যাচ্ছে। আয়রার মাথায় সাফেদ ওড়না। জুনাইদ তাদের পানে এক পলক তাকালো। চেহারাতে সেই আগের মতো জয়সুল নেই, যা বেপরোয়ার সময় ছিল। আমিরার আম্মুকে দেখে ডুকরে উঠল। ফলস্বরূপ আয়রা অনুধাবন করতে পারলো আমিরার আগমন। কাঁদতে কাঁদতে বাচ্চাটার চোখ মুখ ফুলে উঠেছে। আমিরাকে দেখে যেন আয়রার আধারা মনের প্রাণ ফিরেছে। সে অতি দ্রুত উঠে গিয়ে জুনাইদের কোল হাতে আমিরা টেনে নিল নিজের কাছে, নিজের বুকের সাথে মিশিয়ে নিল শান্তপণে। মায়ের বুক পেয়ে আমিরা কোনো আরো জোরেই কেঁদে ফেলল। আমিরা কান্ত স্বরে দূর দূর বুকে উদ্গীর্ণ হয়ে শুধালো আমিরাকে, আম্মু আম্মু জান, ও আম্মু কি হয়েছে আমার পরাণের? কাঁদছো কেন এভাবে? আমিরার তরফ হতে কোনো জবাব আসে না। ফলস্বরূপ আয়রা ও আরো খানিকটা চিহ্নিত হয়। উদ্গীর্ণ ভরা কণ্ঠে জুনাইদের প্রাণে তাকিয়ে চিহ্নিত আদলের কঠোর স্বরে শুধায়, কি হয়েছে? ও এভাবে কাঁদছে কেন? জুনাইদ পরোয়া করলো না আয়রারের প্রশ্নের। সে ধীরে ধীরে হেলমেট খুলে হাতের মাধ্যমে কোমরে ঠেস দিয়ে রাখলো। অতঃপর চিত্রাচিত গম্ভীর্য এবং অনুভূতিহীন চোখে চেয়ে রইল আয়রার পানে। সে চেয়ে আপাতত ভীষণ বিরক্ত আভাস। আয়রা ভুল বুঝলো। তার মনে হলো নিশ্চয় জুনাইদ কিছু করেছে তার মেয়ের সাথে, কাঁদিয়েছে ওকে। হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য, তাকে বিয়ে করার জন্য শাস্তি স্বরূপ সে এমনটা করেছে। ভয় দেখিয়েছে তার মেয়েকে। তার মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল। শান্ত রূপ তার আকময় রুদ্রমূর্তি ধারণ করলো। জুনাইদের প্রাণে তাকিয়ে সৈয়দ রুহান স্পষ্ট বুঝতে পারলো ছেলে তার এই মুহূর্তে প্রচন্ড খারাপ মুডে আছে। মেজাজ খারাপ বোধহয়। তিনি জল গড়াতে চাইলেন না। হিতে বিপরীতও হতে পারে। জুনাইদ যা বেরোয়া ছেলে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে বিষয়টি সমালোচনার চেষ্টা করলেন। এগিয়ে যেতে উদ্যত হতেই তার কানে ভেসে এলো এক শব্দ, ঠাস। তিনি বাক্যরূপ হলেন। বাকরুদ্ধ হলো জুনাইদ। আয়রা চেঁচিয়ে বলেছে, আমার উপর ক্ষোভ আছে তো আমাকে না হয় বলতেন। আমার মেয়েকে এভাবে নিজে গিয়ে কাঁদানোর কি মানে? আমার মেয়ের থেকে আপনি দূরে থাকবেন। রুহানি সৈয়দ ছেলের পানে তাকালেন। বিস্ময়ে তার চোয়াল বুজে পড়েছেন। জুনাইদ হতবাক লোচনে চেয়ে মেঝে প্রাণে। বগলের চর মারার দারুণ তার সামান্য হেলেছে। জুনাইদ নিজেকে সামলানোর চেষ্টা করলো। গালের ভেতরে জিহ্বা ঠেলে ঠোঁট বুজে নিল। নিজেকে সামলানোর বহু চেষ্টা চালালো সে। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো। সে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলো নিজেকে। ফলস্বরূপ নীলমণি সাদাটে অংশ লাল হয়ে গেল। রুহানি সৈয়দ ভীত হলো, যা ভয় পাচ্ছিল তাই হয়েছে। এবার কি হবে?
পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প তাকদীর।